ইয়া আল্লাহ, আমি হয়তো চাইতে জানি না, কিন্তু আপনি তো আমার মনের ভাষা বোঝেন। মেহেরবানি করে আমার না বলতে পারা দোয়াগুলো কবুল করে নিন। প্রতিদিন বিকালে আমার বাসার বেলকনি থেকে দূর আকাশে এরকম এক ঝাঁক পাখি রাউন্ড করে ঘুরতেই থাকে। প্রায় দিনই আমি দেখি, আমার কিন্তু খুব ভালো লাগে। তো ভাবলাম ভিডিও করে রাখি, আপনাদেরকেও দেখাই। জানি না ওরা কেন এভাবে রাউন্ড করে ঘুরতেই থাকে। আল্লাহ তাআলা সব কিছু না জানি কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নেওয়ার মাধ্যমে। কারণ একটা পরিষ্কার ঘর শুধু চোখের শান্তি দেয় না, মনকেও কিন্তু প্রশান্ত করে, হালকা করে। সকালে প্রথমেই আমি সোফাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কুশনগুলো ঠিকভাবে সাজিয়েছি, যাতে করে আমার পুরো রুমটা পরিপাটি লাগে। এরপর আমি সোফাগুলোর উপর যে ডাস্ট পড়েছিল, তো এখন আমি একটা কাপড় দিয়ে ডাস্টগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কিন্তু প্রতিদিনই অল্প অল্প করে পরিষ্কার করে নিই। প্রতিদিনই যদি অল্প অল্প করে এগুলো পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু বড় করে কাজের চাপও পড়ে না। তো নিজের ঘর, নিজের বাসাটা যখন অনেক পরিষ্কার থাকে, তখন কিন্তু নিজের মনটাও অনেক সুন্দর থাকে। আমার ড্রয়িং রুমের সবচেয়ে বেশি কিন্তু আমার এই কর্নারটা নোংরা হয়। প্রতিদিনই ওকে সকালে একবার ক্লিন করি, আবার রাত্রে একবার ক্লিন করি। কর্নারটাতে প্রচুর ধুলা পড়ে। আমার ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা আছে। বারান্দার সাথে যে দরজাটা, ওই দরজার সোজাসুজি কিন্তু কর্নারটা রাখা। যার কারণে হয়তো ধুলাবালি অনেক বেশি আসে কর্নারে। দরজাটা সবসময় খোলাই রাখি, এতে করে কিন্তু আলো বাতাস প্রবেশ করে রুমে। দরজাটা বন্ধ রাখলে কিন্তু ড্রয়িং রুমটা অন্ধকার লাগে। টি টেবিল ক্লথের নিচেও কিন্তু অনেক ধুলা জমেছে। আমি টেবিল ক্লথটাকে সরিয়ে টি টেবিলের উপরটাও একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে ক্লিন করে নিলাম। তো এটা আমি প্রতিদিন করি না, কয়েকদিন পর পরই ক্লথটাকে উঠিয়ে কিন্তু আমি টি টেবিলটা পরিষ্কার করে নিই। তো এই তো আমি কিন্তু মোটামুটি আমার ড্রয়িং রুমের সোফা, টি টেবিল, বেড, কর্নার সব কিছু সুন্দর করে ক্লিন করে গুছিয়ে ফেলেছি। আমাদের সবারই কিন্তু চাওয়া একটা গোছানো, পরিষ্কার, পরিপাটি বাসা। আর সেটাই হয় কিন্তু আমাদের স্বপ্নের নীড়। আর এই নীড়ে কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষ, আমার ভালো লাগার সংসার সব কিছু কিন্তু অনেক যত্নে রাখি, ভালোবাসা দিয়ে আগলে রাখি। আমরা আমাদের ভালো লাগার, ভালোবাসার সংসারের জন্য কিন্তু নিজের সব ভালো লাগা বিসর্জন দিতে পারি। আজ দুপুরে আমি গরুর মাংস ভুনা আর শাক ভাজি করে নেব। রাত্রে যেহেতু শাক নিয়ে এসেছে, আমি কিন্তু ওইগুলো পরিষ্কার করে রেখেছি দুপুরে রান্না করার জন্য। আর রাতে আমি একটা সবজি রান্না করে রেখেছি। তো আজকে দুপুরে মোটামুটি গরুর মাংস ভুনা, শাক ভাজি আর সবজি দিয়েই হয়ে যাবে। তো আমি কিন্তু ড্রয়িং রুম ক্লিন করার মাঝখানে যে গরুর মাংসটা ভিজিয়ে রেখে এসেছি সিঙ্কে। আগের থেকে ভিজিয়ে না রাখলে মাংসটা ছাড়তে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখন তো আবার শীতের সময়। এরপরে আমি কিন্তু আমার বুক সেলফটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এরপরে আমি আমার জুতার র্যাকের উপরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি আমার টিভি স্ক্রিনটা কিন্তু মুছে নিচ্ছি। প্রতিদিন যদি না মুছি, এগুলোতে কিন্তু খুব সহজেই ধুলাবালি জমে যায়। আর এটা খুব ভালো মতো বোঝা যায়, স্ক্রিনের উপরে যদি ধুলাবালি পড়ে, নোংরা পড়ে, তাহলে কিন্তু দেখতেও খুবই খারাপ লাগে। এরপর আমি আমার কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিয়েছি, অপ্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলেছি কিন্তু। এরপর আমি আমার কিবোর্ড আর মাউসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ছোট ছোট কাজ মনে হলেও কিন্তু এইসব কাজগুলো করতে অনেকটা সময় চলে যায়। তবে বাসাটা গোছানো হয়ে গেলে কিন্তু অনেকটা চাপ কমে যায়। শাকগুলো আমি রাত্রে গোড়াটা কেটে এভাবে রেখে দিয়েছিলাম। এই শাকগুলোকে বেতের শাক বলে। নর্মালি আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি কোথাও কিন্তু এই শাকটা পাওয়া যায় না।
ঢাকাতে কিন্তু শীতের সময় সব ধরনের শাক পাওয়া যায়। এই সময় আপনি মটরের শাক, পালং শাক, খেসারির শাক, মূলার শাক, সব ধরনের শাকই কিন্তু পাওয়া যায়। আমি মাংস ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে এর ভিতরে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা আর হালকা একটু তেল দিয়ে আমি কিন্তু মেরিনেট করে রেখেছি। এতে করে কিন্তু মাংসের কাঁচা গন্ধটা আর মাংসের ভিতরেও মশলাটা ভালো করে ঢুকে যাবে। মাংস মেরিনেট করে রেখে আমি কিন্তু শাক বেছে নিয়েছি, যেহেতু এই শাক বাছতে আমার অনেক সময় লাগবে। এই শাকে কিন্তু প্রচুর ভিটামিন, আয়রন আর ফাইবার আছে। এই শাক আমাদের কিন্তু হজমে সাহায্য করে। আর যারা কিন্তু নিয়মিত শাকসবজি খায় তাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু তুলনামূলক অনেক ভালো থাকে। শাক ঠিকমতো ধুয়ে রান্না করাটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, কারণ শাকের ধুলাবালি ও কীটনাশক কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর। প্রায় সব ধরনের শাকসবজিতেই কিন্তু কীটনাশক ব্যবহার করা হয় পোকার উপদ্রব থেকে রক্ষা করার জন্য। এজন্য বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে আসার পর ওইসব শাকসবজি কিন্তু আমাদের খুব ভালো করে ধুয়ে তারপরে রান্না করা উচিত। তবেই এগুলো খাবার উপযোগী, স্বাস্থ্যসম্মত হয়। সব ধরনের ফল, শাকসবজি তাজা রাখার জন্যই কিন্তু মেডিসিন, ফরমালিন ব্যবহার করা হয়। এজন্য আমাদেরকে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই সেটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে খাওয়া উচিত। আমার শাক ভাজি করা শেষ, আর এখন আমি গরুর মাংস কষিয়ে নিচ্ছি। গরুর মাংস রান্নায় কষানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে মাংস কষালে এর গ্রেভি ঘন ও খুব সুস্বাদু হয়। গরুর মাংসে কিন্তু প্রোটিন, আয়রন ও শক্তি বৃদ্ধির অনেক উপাদান আছে, যা আমাদের পেশি গঠন ও শারীরিক দুর্বলতা দূর করতে কিন্তু অনেক সাহায্য করে। আবার বেশি তেল মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু এটা হজমে সমস্যা করে। যাদের কিন্তু গ্যাস্ট্রিক ও কোলেস্টেরলের সমস্যা আছে তাদের এই গরুর মাংসটা কিন্তু কম খাওয়াই ভালো। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে গরুর মাংসটা অনেক জনপ্রিয়। আমাদের দেশের যে কোনো অনুষ্ঠানে কিন্তু গরুর মাংসটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। গরুর মাংস দ্রুত সেদ্ধ হবার জন্য কিন্তু আমরা আদা, পেঁপে, টক দই ও লেবুর রস ব্যবহার করে থাকি। তো আমার মাংস রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর এটা খেতেও অনেক টেস্টি হয়েছিল। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন ব্লগে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই। আল্লাহ হাফেজ।